ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে চলে এসেছি শিলংয়ের যে কয়েকটা জায়গা আছে লোকাল স্পট, সেগুলো আমরা ঘুরবো। আর কোথায় কোথায় ঘুরছি, কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি রেডি হয়ে গেছি, আর ওদিকে সুমনও রেডি হয়ে বসে আছে। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। এখন ব্রেকফাস্ট করতে যাব আমরা, নিচে করে একেবারে বেরোচ্ছি। গাড়ি আসবে 9টার সময়, আর গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়বো। আর তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট আমরা করে নিই, তাহলে দেখা হচ্ছে নতুন যে জায়গাটায় যাচ্ছি আমরা, নতুন স্পট, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা হোটেল থেকে বেরিয়ে ডন বস্কো মিউজিয়ামে চলে এসেছি। এই যে এখন হলো লাইন, টিকিট কাউন্টারে প্রচুর লাইন পড়েছে। আর আমরা শেষে এই যে সুমন দাঁড়িয়ে আছে। আর ভেতরে যদি ক্যামেরা অ্যালাউড থাকে তাহলে অবশ্যই দেখাবো, আর যদি না থাকে তাহলে তো কিছু করার নেই তোমাদেরকে। এই যে জায়গাটার এখানে রাস্তাঘাট প্রচুর পরিষ্কার, সব থেকে বেশি ভালো লাগলো এখানে রাস্তাঘাটটা। এখানে সব কিছুরই টাইমিং দেওয়া রয়েছে। এই যে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। আর এখানেও লেখা আছে, আর ভেতরে যদি কেউ কিছু খেতে চাও সেটাও রয়েছে। আর পার টিকিট কত সেটা দেখানো। অ্যাডাল্ট 100 টাকা, স্টুডেন্ট 50। ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, মানে ভিডিও করা অ্যালাউড ছিল না, ছবি তোলার ছিল, সেই জন্য ভেতরে ভিডিও করতে পারিনি, তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। ভেতরটা খুবই সুন্দর। আর ওই যে ছবিগুলো তোলা হয়েছে এগুলো আমি ব্লগ করে একটা দিয়ে দেবো, সেটাও তোমরা দেখতে পাবে। আর ভেতরটা খুবই সুন্দর। ভেবেছিলাম ভিডিও করতে দেবে, ওখানে টাকা নিয়েছে 100 টাকা করে, কার্ড নিল স্টিল ছবি তোলার জন্য, কিন্তু ভিডিও করার জন্য না। পার মোবাইল, মানে আমরা দুজনে গেছি, দুটো ফোনে তুলতে পারিনি, একটা ফোনেই তোলা হয়েছে, শুধু সুমনের ফোনে, আমার ফোনে তুলতে পারিনি। আমারটা তুলতে গেলে আমাকে আবার 100 টাকা পে করতে হতো, ওই জন্য আর তুলিনি। মানে যে কটা ফোনে তোলা হবে সে কটা ফোনেরই টাকা পে করতে হবে 100 টাকা করে। তো আমরা এখন বাইরে চলে এসেছি, এবার যাচ্ছি অন্য স্পটে, সেখানে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন আছি আর্মি এয়ারফোর্স মিউজিয়ামে। এখানটায় দেখো লেখা আছে, আর এটা সব থেকে উঁচু ভিউ পয়েন্ট। আই লাভ শিলং। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা উঠবো, আগে এই পাশটা দেখিয়ে নিই। খুব সুন্দর লাগছে এখান থেকে। এটাই সব থেকে উঁচু ভিউ পয়েন্ট, এখান থেকে পুরোটা দেখা যায়। ওয়াচ টাওয়ারের উপর থেকে আমি দেখাচ্ছি তোমাদের। আর এখানটা দেখো, আর এখানে ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা, হাওয়া দিচ্ছে প্রচুর। এপাশে একটা আছে টাওয়ার, এপাশে একটা আছে, দুটো। আর আমি এখন ওয়াচ টাওয়ারের উপরে যাচ্ছি তোমাদের ভালো করে দেখাবো বলে। এই যে আমি উপরে চলে এসেছি। চলো। সেখান থেকে এখানে গাড়ি ভাড়া নিল আলাদা 200 টাকা, মারুতি অল্টো 200 টাকা, 4 জন যেতে পারবে। এটা শেয়ার বেসিস নয়, এটা প্রত্যেকে আলাদা পার্সোনাল গাড়ি।
আর 200 টাকা করে পার হেড গাড়ি পিছু নিয়েছে, সরি 200 টাকা করে পার গাড়ি, আর পার হেড টিকিট হচ্ছে 50 রুপিস। আর অরিজিনাল আইডি প্রুফ অবশ্যই ক্যারি করবেন, মেন গেটে চেকিং করবে। আর আমরা এখন কুল খাচ্ছি, বনকুল। এই যে ওখান থেকে নিয়েছি 50 টাকা একটা প্যাকেট দিয়েছে, নিল 50 টাকা। আমি ভাবছি হয়তো বেশি নেবে না, 20 টাকা হয়তো নেবে, ও বলছে 50 রুপিস। তা সেই আমরা এখন বসে বসে খাচ্ছি। আর এই পাহাড়ে এসে ম্যাগি আর মোমো সত্যিই খুব ভালো লাগে। বাড়িতে ম্যাগি খাই ভালো লাগে না, এখানে এসে ম্যাগি খেলাম, কিছুই করেনি, সিফ এমনি করেছি, কি সুন্দর লাগলো খেতে। আমরা একটু এখানে ঘুরে নিই, তারপরে আবার কথা হচ্ছে আমাদের সাথে নতুন স্পটে গিয়ে। আমরা এয়ারফোর্স মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি। এয়ারফোর্স মিউজিয়ামের স্পটটার নাম ছিল শিলং পিক, সেটা এখন আমার ড্রাইভারদা বলল। আর এখানে স্পটটা জাস্ট এন্ট্রি নিলাম, এখানে জাস্ট পার্কিং ফি 50 টাকা। দেখি কি কি আছে এখানে, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আমরা চলে এসেছি, হেভি হাওয়া চলছে, হেভি লাগছে, এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা। দুখানা জ্যাকেট খোলা যাচ্ছে না, খোলা আছে না, দুটো পরেছি। প্রচুর ঠান্ডা এখানে, আর মেঘটা লাগছে পুরা, দেখো ওফ অসাধারণ লাগছে মেঘটা। মেঘালয় যেখানে যাচ্ছে সেখানেই সিঁড়ি আর সিঁড়ি। নামতে তো খুব মজা লাগে, ওটার সময় যা হতে থাকে। আস্তে আস্তে নামো। অসাধারণ লাগছে দেখতে। এই রাস্তাটা পুরো আস্তে 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 ওই নিচে নিচে গেছে অনেকে, ওই যে দেখা যাচ্ছে ওখানে, ওই পর্যন্ত যাওয়া যাবে। এখন চিন্তা করছি যাবো কিনা, কারণ যতটা নামবো ততটা আবার আমাদের উঠতে হবে। উপর থেকে ওই নিচেটা দেখলেই ভয় লাগছে, নামা তো অনেক পরের কথা, ওটা দেখতেই প্রচুর ভয় লাগছে। ওই যে নিচে সবাই গেছে, ওটা উপর থেকে দেখছি কেমন একটা লাগছে, মনে হচ্ছে মাথা ঘুরছে। আর রাস্তাটা এরকম, কেমন লাগছে? ভীষণ ঠান্ডা, ধরে রাখতে পারছি না। আর নিচে যাবে, দেখছি ট্রাই করছি, পুরোটা না যেতে পারলে কিছুটা যাব। ও বাবারে বাবা, উঠতে কষ্ট হবে। আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, মানে খুব খারাপ অবস্থা। নিচটা দেখতে সত্যিই সুন্দর লাগছে, কিন্তু ভয় লাগছে, অনেকেই যাচ্ছে না, কয়েকজন গেছে, আবার সবাই ওপরে চলে যাচ্ছে। বাহ সুন্দর তো। আমরা ওই উপরে, লোকজন দেখাচ্ছে ওই উপরে ছিলাম, এই উপর থেকে আস্তে আস্তে এটা দিয়ে নিচে এসছি, নেমেছি তো খুব ভালো লাগছে। ওটার সময় কি অবস্থা হবে জানি না, কি খুব কষ্ট হচ্ছে। এই এখানে সামনে আসিস না, দেখলেই ভয় লাগছে। আরো অনেক আছে এটা নিচে, ওই যে অনেকে গেছে ওখান থেকে, আবার ওই সাইড থেকে আবার নিচে গেছে। আমরা যাব না, এইটুকু ঠিক আছে। তারপরে ওখান থেকে তাও এত দূর যাওয়া যাবে, ওখান থেকে আবার অতটা, ওখান থেকে ঘুরে নিচে অসম্ভব যাওয়া, আর যাব না।
আর এখান থেকে খুব ভালো লাগছে দেখতে। বিউটি খুব বাজে, নামতে গিয়ে যা কষ্ট হয়েছে তাও ভালো রেলিং গুলো রয়েছে, রেলিং গুলোর জন্য একটু সুবিধা, খুব কষ্ট হচ্ছে আর প্রচন্ড হাওয়া। আর রেলিং যদি না থাকতো নিচে নামতাম না, কারণ এক সাইডে পুরো মানে কি বলবো রেলিং এর গা থেকে পুরো খাড়া রয়েছে, ওখান থেকে পুরো মানে একবার স্লিপ কাটলে আর দেখতে হবে না, খুব খারাপ অবস্থা হয়ে যাবে। খুব ভালো লাগছে। নিচেই তো চলে গেছিলাম, এবার ওপরে উঠতে গিয়ে যা অবস্থা হয়েছে, আমি বলছি আমি আর আসবো না। কি অবস্থা, বলছি একটু বসে নি, শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, তাই ক্যাডবেরি খাচ্ছি। তোমার কি অবস্থা? একটা জিনিস বুঝলাম, পাহাড়ে আসতে গেলে অক্সিজেনের সাথে সাথে অক্সিজেন সব জায়গায় লাগে না, ক্যাডবেরিটা খুব প্রয়োজন। এত প্রবলেম হচ্ছিল নিচ থেকে উঠে, খাওয়ার পর মনে হচ্ছে অনেকটা বেটার লাগছে, অনেক এনার্জি ক্যাডবেরিতে। আর ওই নিচেই না যাওয়াটাই ভালো বেশি, কারণ কিছুই নেই, কিছুই নেই। ছোট স্টেপ হলে অসুবিধা হয় না, আর প্রচন্ড এবড়ো খেবড়ো পাথর, নিচে তো সিঁড়ি তো না, পাথর এদিক ওদিক করা রয়েছে, পাথরের স্টেপ পুরো খুব খারাপ অবস্থা। মনে হচ্ছে না আর কোথাও যাবো, এখন মনে হচ্ছে গিয়ে হোটেলে গিয়ে শুয়ে পড়ি। আজকে লাঞ্চ করা হয়নি এখনো। এখন কটা বাজে? 3টে। ঘুরতে ঘুরতে এখনো লাঞ্চ করিনি। আসলে এখানে বাইরে সেরকম একটা হোটেলে পাচ্ছি না, আমরা যেখানে রয়েছি পুলিশ বাজার, ওখানে মোটামুটি বাঙালি হোটেল আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, খাওয়া যাচ্ছে। আর এখানেও ওই ভাবছিলাম আমি ভেতরটাই যাবো, আর যাবো না। হোটেল সুরজি আছে, বাঙালি হোটেল, পিওর বেঙ্গলি খাবার পেয়ে যাবেন, আলু পোস্ত থেকে শুরু করে ইলিশ মাছ সবই পাবেন। আর একটা হোটেলে খোঁজ পেয়েছি মনোহর বলে, জানি না ওটা খাবার কোয়ালিটি কেমন। প্ল্যান আছে রাত্রিরে ওটাতে ডিনার করার, তো খাবার কিরকম রাত্রে ডিনার করার সময় আপনাকে বলবো। আমরা ঘুরে টুরে চলে এসেছি রুমে। আসার পরে আমি একটা ভালো জিনিস করেছি, চা। এই যে এখানে চা একদমই ভালো লাগছে না, আমি বাড়ি থেকে চিনি চা দুটোই এনেছিলাম, আর ছাঁকনিটা আনা হয়নি, এখানে আমি ছাঁকনি কিনেছি। আমাদের ওখানে যে ছাঁকনি 30 টাকা, এখানে সেটা আমার 70 টাকা নিল। ছাঁকনি গ্লাস সবই কিনেছি। এই এখন চা করে নিয়েছি, এখন চা খাবো বিকাল টাইম। সকালবেলা চা খেয়েছি, ভালো লাগেনি, এখানে চা একদমই ভালো লাগছে না, তো এখন চাটা খেয়ে নিই। চলো তাহলে আবার কিছুক্ষণ বাদে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন বেরিয়ে রাত্রে ডিনার করতে গেছিলাম। এবার আমরা ভেবেছিলাম মনোহরাতে যাব, এবার ওখানে গিয়েওছি, গিয়ে দেখছি লোকজন নেই, সেই জন্য আবার রিটার্ন চলে এসেছি। সুরুচিতেই খেয়েছি। আর সুরুচিতে বাঙালি খাবার ঠিকঠাক, মানে এখানে সুরুচিতে একটা জিনিস ভালো লাগলো, বেগুন ভাজা না ওটা বেগুন কি জানি না, একটা খুব ভালোই লাগলো, বেগুন ভাজা টাইপের করেছে। এবার ওখানে অন্য অন্য খাবারগুলো দেখলাম, খেলাম ভালো, কিন্তু বেগুন ভাজা ডালটাই দেখলাম সব থেকে ভালো লেগেছে। আর আপনারা চাইলে অবশ্যই সুরুচিতেই ট্রাই করবেন, কারণ ওখানে সব রকমের আইটেম পাওয়া যায় বাঙালি। আমি দেখলাম ইলিশ মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, সব মাছ পাওয়া যায়। আর ওটা হলো এক এক দিন এক একটা হয় সেটা না, সব রকমই দেখলাম মাছ পাওয়া যাচ্ছে। তার কারণ অনেক লোকজন আসছে, আমরা যখন খাচ্ছিলাম অর্ডার করছিল, সব রকমই দেখছিলাম দিচ্ছিল। সেই জন্য বললাম যে এখানে আসলে বাঙালি খাবারের জন্য সুরুচি, আর অন্য কোথাও জানি না আছে কিনা। ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করছি না। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।